দেশের জ্বালানি সংকট মোকাবেলায় প্রয়োজন $2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে সমন্বয় হবে দাম। ঢাকাতে সবচেয়ে বেশি হামের প্রকোপ, 24 ঘন্টায় আরও 7 শিশুর প্রাণহানি, হাজারের বেশি আক্রান্ত। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। ই-হেলথ কার্ড চালু সহ 6 মাসের পরিকল্পনা সরকারের। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় দুমড়ে গেল ডজন খানেক গাড়ি, 3 জেলার সড়কে ঝরল 6 প্রাণ। রাত থেকে লেবাননে 1 সপ্তাহের যুদ্ধবিরতি, হরমুজ অবরোধ তুলে নিলেন ট্রাম্প। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় প্রয়োজন $2 বিলিয়ন। বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে আগ্রহী বলে জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। এদিকে মধ্যপ্রাচ্য অস্থিরতা দীর্ঘায়িত হলে ভবিষ্যতে তেলের দাম সমন্বয় করা হতে পারে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি বা ইআরএল। এর জন্য সৌদি ও আরব আমিরাত থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় নির্ধারিত সূচি মেনে মার্চে 2 লাখ ও এপ্রিলে 1 লাখ টন ক্রুড অয়েল আনা সম্ভব হয়নি। তবে বিকল্প পথে 1 লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড এখন দেশের পথে। আগামী মাসে আরও 1 লাখ টন পাঠাতে সৌদিকে অনুরোধ করা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে জরুরি ভিত্তিতে আরও 1 লাখ টন কেনার অনুমোদন দেয় সরকার। এমন পরিস্থিতিতে ইআরএল একেবারে বন্ধ নয়, বরং ধীর গতিতে চলছে, এমন দাবি জ্বালানি মন্ত্রণালয়ের। 2টা ইউনিট পূর্ণোদ্যমে এখনো আমাদের চালু আছে। রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ইআরএল এর কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএল এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। সচিবালয় সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জানান, রয়েছে পর্যাপ্ত মজুদ, সংকট হবে না মে মাসেও। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ, আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি। ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। তবে মধ্যপ্রাচ্যে ঘোলাটে পরিস্থিতি দীর্ঘ হলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে, একথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি, প্রয়োজন হতে পারে। চলমান জ্বালানি সংকট নিরসনে জাপান স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে আগ্রহী, একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অ্যাড্রেসে বলছেন যে উই নিড টু বিল্ড এনার্জি রেজিলিয়েন্স। যেমন বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস। বলেন, প্রধানমন্ত্রী জাপানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। হিসাব ওখানে প্লেস করছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি তেলের জন্য ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী দেশবাসীর। প্রচণ্ড গরমে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টা পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। অন্যদিকে অপেক্ষারত যানবাহনের চাপে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ফিলিং স্টেশনগুলোতে এমন বাকবিতণ্ডা এখন নিত্যদিনের ঘটনা। বৈশাখের তীব্র গরমে চরমে উঠেছে অপেক্ষারতদের ভোগান্তি। অনেক স্থানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, ফলে কেউ কেউ এক পাম্প থেকে ছুটে বেড়াচ্ছেন আরেকটিতে। তেল নিতে গেলে 12 ঘন্টাও লেগে যাচ্ছে, 7 ঘন্টাও লেগে যাচ্ছে, 8 ঘন্টাও লেগে যাচ্ছে। রোদ্রের ভিতরে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি, পরে বলে তেল নাই,
ওই সময় মনে কত কষ্ট লাগে। জ্বালানির জন্য অপেক্ষারত যানবাহনের চাপে ঢাকার বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। প্রাপ্যতা নিশ্চিতে ফুয়েল পাস চালু হলেও সব স্টেশনে মিলছে না এই সেবা। সার্ভার জটিলতায় কখনো কখনো করাও যাচ্ছে না রেজিস্ট্রেশন। ফুয়েল পাসটা যদি একটু মনে করেন 100% ওকে হয়ে যেত, তাহলে মনে করেন এটা, কারণ কেউ তো সেকেন্ড টাইম নিতে পারবে না। তো এখন ফুল ট্যাঙ্কি ফিল আপ করবে, ফুয়েল পাস দিয়ে নিয়ে যাবে, পরের দিন মনে করেন সে তার নিতে পারবে না। লিমিটেশন থাকলে তো এটাই মনে হয় ভালো হবে। শুধু রাজধানী নয়, গোটা দেশের চিত্রই এমন। কিছু গ্রাহক ও ব্যবসায়ীদের তেল মজুদের প্রবণতা পরিস্থিতিকে করেছে আরও জটিল। তেল কম দেয় আপনার, আর হচ্ছে তেলের ভিতরে ময়লা আবর্জনা থাকে বেশি। আমরা তো যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে শেষ করে ফেলি, এরপরে আমাদের কাছে না থাকলে তো দিব কোত্থেকে। এখন পর্যন্ত অভিযান চালিয়ে সারা দেশে 5,42,000 লিটারের বেশি অবৈধ মজুদ উদ্ধার করা হয়েছে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। মূল্যস্ফীতি সামাল দিতে তড়িঘড়ি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করবে না সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদে কৌশল নির্ধারণী সভা শেষে একথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। সভায় উঠে আসে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ও। মধ্যপ্রাচ্য সংঘাতের ঢেউ বাংলাদেশে আছড়ে পড়ার পর থেকে শুরু হয় জ্বালানি সংকট। বিকল্প নানা উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে সরকারের, তবে প্রতিনিয়ত তা কঠিন হয়ে উঠছে। আমদানি হয়েছে বিঘ্ন, কমেছে সরবরাহ, বন্ধ হয়েছে সার কারখানা, রিফাইনারি। উৎপাদন সক্ষমতা 50% হারিয়েছে তৈরি পোশাক শিল্প। রপ্তানির মূলে খাতের ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। ভর্তুকি দিয়ে সামাল দেওয়ার চেষ্টা যে খুব একটা কাজে আসছে না, তা উঠে আসে সরকারের কর্তা ব্যক্তিদের মুখে। কৌশল নির্ধারণী বৈঠক শেষে তাই প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার দাবি, তড়িঘড়ি করে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করছে না সরকার। এতে 9.9% মূল্যস্ফীতি যে বেড়ে যাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এবং জ্বালানির ক্ষেত্রে আমরা কিভাবে সবচেয়ে বেশি মাত্রায় পেনাল্টি দিচ্ছি, জ্বালানি বা বিদ্যুতের ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতি উস্কে যাবে। প্রশ্ন ওঠে জ্বালানি নিরাপত্তা বিষয় নিয়েও। পরিকল্পনার অংশ হিসেবে সরকার নিজস্ব জ্বালানির খাতগুলোকে পুনরায় সচল করতে কাজ করছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমাদের নিজেদের যে জ্বালানির উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে স্লো করা। সবচেয়ে বেশি ভর্তুকি দিয়ে এক প্রকার বাঁচিয়ে জ্বালানি খাত নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়। আর পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ানোর প্রক্রিয়া নিয়েও কিছুটা কৌশলী সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বরিশালে তেল সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম তেল পাওয়ায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে গাছের বৃদ্ধি ও ধানের গোছা ঠিকভাবে আসছে না। এতে উৎপাদনে ব্যাঘাতে ও লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। বরিশালের মধ্য রাকুদিয়া গ্রামের রসুল ফরাজি, তিনি সহ কয়েকজন মিলে প্রায় 15 একর জমিতে আবাদ করেছেন বোরো ধানের। অনুকূল আবহাওয়া থাকায় ঠিকঠাকই চলছিল সব, কিন্তু যখন ধানের গোছা আসবে তখনই শুরু হয় জ্বালানি তেলের আকাল। ডিজেল সংকটে প্রয়োজন মতো সেচ দিতে না পারায় শুকিয়ে যাচ্ছে গাছ, কাঙ্ক্ষিতভাবে আসছে না গোছাও। পানির অভাবে তো ধান সেরাম মোটা হওয়ার কথা, কিন্তু পানির জন্য তেলের জন্য আমরা পারতেছি না। কৃষকরা বলছেন ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা কৃষি কর্মকর্তারা লিখিত দিলেই সামান্য তেল পাওয়া যায়। তেল গ্যাস চাইতে হলে হেলে এই অফিসের ফোন দেওয়া লাগে, টিউনের ফোন দিয়ে তেল আনা লাগে। শুধু কথা টিউনের ফোন দেওয়াই লাগবে, আর অফিসের এই কৃষি অফিসের ফোন দেওয়া লাগবে। হ্যাঁ, রাতে সই লাগবে, লাগবে, কাগজ লাগে। সরকারের কাছে আমার দাবি, সে জানি তেলটা নিয়মিত দেয়, আমরা জানি জমিতে শেষ করতে পারি। যদিও প্রশাসন বলছে সেচের জন্য কৃষকরা যাতে তেল পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট যে কৃষি যে সেচ স্কিমের ম্যানেজাররা আছে, তারা তেল যাতে নিশ্চিত হয় এজন্য আমরা তাদেরকে ছাড়পত্র দিচ্ছি। এই ছাড়পত্র প্রদর্শন সাপেক্ষে তারা তেল পাম্প থেকে তেল পাচ্ছে। যিনি কৃষি অফিসার বা বিএডিসির কর্মকর্তা আছেন, ওনাদের কাছে আসলে বিষয়টা জানার চেষ্টা করছি যে আসলে প্রকৃত রিকোয়ারমেন্টটা কত।
সেই অনুসারে আমরা ওনাদের অ্যালটমেন্টটা দেওয়ার চেষ্টা করছি। বরিশালে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ হয়েছে 2 লক্ষ হেক্টরের বেশি জমিতে, যার 1/4 সেচ নির্ভর ডিজেল চালিত মেশিনে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত 1000-এর বেশি। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশেই বাড়ছে সংক্রমণ, তবে প্রকোপ বেশি খোদ ঢাকাতেই। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। তীব্র শ্বাসকষ্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জের 1.5 বছরের লামিয়াকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আধা ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় তার। সিলেটে হামের উপসর্গ নিয়ে 10 ঘন্টার ব্যবধানে প্রাণ হারায় 2 শিশু। শরীয়তপুরে মৃত্যু হয় 1 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় হাম শনাক্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। অন্য 2 জন উপসর্গ নিয়ে মারা যায়। আর হাসপাতালে ভর্তি হয়েছে 1108 জন। হামের এমন প্রকোপে শঙ্কিত অভিভাবকরা। জ্বর সর্দি নিয়ে ভর্তি হয়েছি, নিউমোনিয়া হয়ে গেছে, এবার শুরু হয়েছে ডায়রিয়া। আর ওইখানে ইঞ্জেকশন দিছে, হুঁচ দিছে, ওগুলো দেওয়ার পরে চোখ মুখ ফুলে পুরো লাল হয়ে গেছে। আমরা তো এটা বুঝি না, ওইটা তো গ্রাম বাড়ির মানুষ বলে আর কি লতি, ওইটা আর কি বুঝছি আমরা। এখন এখানে তো আসার পর শুনে ওইটার একটা হাম বলে। আতঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। পরামর্শ দেন হাম রুবেলার বিশেষ ক্যাম্পেইনে 6 মাস থেকে 5 বছর বয়সীদের টিকা দেওয়ার। তো ছোঁয়াচে যেহেতু হয়, সেজন্য এক বাচ্চা যদি হয় এরকম, তাহলে অন্য বাচ্চাগুলোকে দূরে রাখতে হবে। মাদেরকে বারবার করে হাত ধুতে হবে, যাদের মাস্ক ব্যবহার করতে পারলে ভালো। আর হচ্ছে ছোট বাচ্চা, সব বাচ্চাদের জন্য মায়ের বুকু দুধ, ঘন ঘন করে মায়ের বুকু দুধ বেশি করে খাওয়াতে হবে। এছাড়া পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। 9 মাস থেকে 24 মাস বয়সী যে সমস্ত শিশু, বাদ পড়া শিশু যারা আছে, যাদের যে টিকাটা পায় নাই, তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই কার্যক্রম এখনো আসলে অব্যাহত আছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 32 জনের, আর 166 জন মারা গেছে উপসর্গ নিয়ে। মাফতুহা মিলি, চ্যানেল 24। এবার স্বাস্থ্য কার্ডের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান 180 দিনের মধ্যে 5টি জেলায় হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জানান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের পরিকল্পনাও নিয়েছে সরকার। আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের। বুধবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অধীনে এবার দেয়া হবে হেলথ কার্ড। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সংসদের সময় অত্যন্ত মূল্যবান, সেই জন্য এই পরে যেগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সংসদে প্রধানমন্ত্রী জানান সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশে পেপ্যাল কার্যক্রম শুরু করতে গঠন করা হয়েছে কমিটি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিশ্বখ্যাত মার্কিন সময়কে টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন নিজের ফেসবুকে এই তথ্য জানান।
মাহদি আমিন পোস্টে লিখেন, দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। এই স্বীকৃতি নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করেন মাহদি আমিন।